ডিভোর্সের পরে মাত্র ১৩ মাসের মেয়েকে কোলে নিয়ে যখন বাবার হাত ধরে বাবার বাড়িতে ফিরে এসেছিলাম, ভেবেছিলাম এটাই হয়তো আমার সবচেয়ে নিরাপদ স্থান। কিন্তু ভাগ্যের নির্মমতা আমাকে বারবার নিঃস্ব করে দিয়েছে। আপন বড় ভাই যখন প্রতারণা করে বাড়ি থেকে বের করে দিল, তখন রাস্তা হয়ে গেল আমার বাড়ি। আমার বাবার আমরা দুটি সন্তান। আমার বড় ভাই আমার থেকে ১৩ বছরের বড়। যেহেতু আমার বড় ভাই আমার থেকে বয়সে অনেক বড়, আমি সবসময় তাকে আমার বাবার স্থানটাই দিয়েছি। ছোটবেলা থেকেই দেখতাম আমার বড় ভাই আমার খুশির জন্য সবকিছুই করতে পারতেন। তাই বড় ভাইয়ের প্রতিও আমার বিশ্বাস আর আস্থাটা একটু বেশিই ছিল। আমার বড় ভাই আমার জন্য যা কিছু সিদ্ধান্ত নিতেন, আমি সেটা মাথা পেতে নিতাম, কারণ সে সবসময় চেষ্টা করেছে আমাকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখনই আমার বড় ভাই বিয়ে করেন। বিয়েটা আমার আপন ফুফাতো বোনের সাথেই হয়। যাই হোক, স্কুলে লেখাপড়া করার সময় ক্লাস 9 থেকেই আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আর সেটা এলাকার সবাই জানতো। কিন্তু আমাদের বাড়ির স্ট্যাটাস আর তাদের বাড়ির স্ট্যাটাস এক সমান ছিল না। যখন আমাদের বাড়িতে বিষয়টা জানাজানি হয়, তখন আমার ভাইয়া আমাকে বারবার করে বারণ করেছে এই ছেলের সাথে যেন কোনো ধরনের যোগাযোগ না রাখি, কোনো ধরনের কথাও যেন না বলি। ভাইয়া বলে যে আমাকে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিবে, আর এতে আমার ভবিষ্যৎ নিরাপদ এবং সুন্দর হবে। কিন্তু আমি তাকে অনেক ভালোবাসতাম, আর কিছুতেই তাকে ভুলতেও পারছিলাম না। অবশেষে অনেক চেষ্টার পর আমরা আমাদের পরিবারকে রাজি করিয়েছিলাম এবং পরিবারের সম্মতিতে আমরা পারিবারিকভাবে বিয়েও করি। তখন যেহেতু আমাদের বয়স কম ছিল, আমার স্বামী কোনো কাজ করতো না। সে বলতে গেলে এক প্রকার বেকারই ছিল। আমাদের বাজারে যে আড়ত আছে, সেখানে আমার বাবা তাকে একটা দোকান দিয়ে দেয়। এরপর আমি আমার এসএসসি পরীক্ষার পর আর লেখাপড়া চালিয়ে যেতে পারিনি, কারণ বিয়ের পরপরই আমার একটা মেয়ে সন্তান হয়। আমার স্বামী বিয়ের আগ থেকেই অনেক নেশা করত। আমি ভেবেছিলাম হয়তো বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তা আর হয়নি। বিয়ের পরে বরং সবকিছু আরো খারাপ হয়ে যায়। আমি যখন তাকে নেশা করতে নিষেধ করতাম, সে আমাকে অনেক মারধর করত। আর এসব কিছু যখন বেশি হয়ে গেল, তখন আমি আমার পরিবারকে সবকিছু জানাই। আমার পরিবার থেকে একটা বিচার ডাকা হয়, সেখানে সে বলে সে আমাকে ছেড়ে দিবে। তখন আমার মেয়ের বয়স মাত্র 13 মাস। সে তার এই ছোট্ট বাচ্চাটার কথাও একবারের জন্য চিন্তা করেনি। আর তখন আমার বাবাও প্রচন্ড রাগ করে ডিভোর্স করিয়ে আমাকে আমার মেয়ে সহ বাবার বাড়িতে নিয়ে আসে। ভেবেছিলাম বাবার বাড়িতে এসে নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নিব, কিন্তু তা আর হয়নি। আমার বাবার কিডনির সমস্যা ছিল। আমি বাড়িতে আসার প্রায় 6 মাস পরই বাবার হাত পা অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং তার ঠিক 1.5 মাস পর বাবা আমাদের ছেড়ে চলে যান। যদিও বাবা মারা যাওয়াতে আমি কিছুটা ভেঙে পড়ি, কিন্তু ভরসা ছিল বড় ভাইয়ের উপরে যে আমার তো বাবার মতো একটা বড় ভাই আছেন। বাবা বেঁচে থাকতে আমাদের ব্যবসার সবকিছু আমার ভাইকে বুঝিয়ে দিয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে ভাইয়ার আসলে একার পক্ষে তো এত মানুষের খরচ চালানো কষ্টকর। যেহেতু ভাইয়ার বউ বাচ্চা আছে, আমাদের মাও বেঁচে আছে, তাই আমি আমার আর আমার মেয়ের খরচ চালানোর জন্য এলাকার একটা মাদ্রাসায় চাকরি নিয়ে নেই। আমি যা বেতন পেতাম তা দিয়ে আমাদের মা মেয়ের খরচটা বেশ ভালোই চলতো। কয়েক বছর পর বুঝতে পারলাম আমার ভাই ভাবির হয়তো আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে। আমার আর আমার মেয়ের এই বাড়িতে থাকা নিয়ে হয়তো তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। সেই জন্য চিন্তা করেছিলাম যে বাইরে যে জায়গাগুলো আছে, সেখান থেকে আমার কিছু অংশ বিক্রি করে এই বাড়ির পাশেই একটা ছোট্ট ঘর করব। সেখানেই আমি আর আমার মেয়ে থাকবো। কিন্তু ভাইয়া আমাকে সাফ জানিয়ে দেয় যে এই বাড়িতে নাকি আমার কোনো ভাগই নেই। ভাইয়াকে প্রশ্ন করলাম, তুমি যদি বাবার সন্তান হয়ে এত কিছু পেয়ে থাকো, তাহলে আমিও তো বাবার সন্তান, আমি কেন পাবো না? ভাইয়া তখন বলেছিল যে বাবা নাকি আমার জন্য কোনো সম্পত্তি রেখে যাননি। তিনি নাকি বেঁচে থাকতেই সব সম্পত্তি ভাইয়ার নামে লিখে দিয়েছেন। আমার বাবা এমন কাজ করবে, এই কথাটা আসলে আমি বা আমার মা কেউই বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আমি আর মা মিলে বাড়ির সব মুরব্বীদের ডাকলাম। ফুফুরা তো আমার ভাইয়ের পক্ষই নিবে, কারণ যেহেতু তাদের মেয়ে জামাই। তবে সবাই যখন কাগজপত্র বের করতে বলল, কাগজগুলো দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ এই কাগজগুলো তো আমি নিজেই সই করেছিলাম। আমাকে বলা হয়েছিল বাবার ব্যবসা থেকে যে টাকাগুলো পাবে, সেখান থেকে একটা অংশ আমার আর আমার মেয়ের জন্য জমা হবে এই অ্যাকাউন্টে। আমি একজন শিক্ষিত মেয়ে হয়ে কাগজগুলো না পড়েই ভাইকে অন্ধবিশ্বাস করে সই করে দিয়েছিলাম। সে নাকি সারা জীবন আমার মেয়েকে পালবে, কিন্তু তবুও তার ছেলের সম্পদের ভাগ আমার মেয়েকে দিবে না। একটা বাইরের লোকের মেয়ে তার সম্পদে ভাগ বসাবে, এটা নাকি সে মেনে নিতে পারবে না। অনেক চেষ্টা করেছিলাম নিজের বাবার সম্পদের কিছু অংশ পাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তা আর পাইনি। বর্তমানে আমি, আমার মেয়ে আর মা একটা ভাড়া বাসায় থাকি। আমি সেই আগের মাদ্রাসাতেই চাকরি করছি। কোনো রকমে চলছে আমাদের জীবন।